তোমাদের এখনো অর্ধেকও জয়েন করে নাই। আমি শুরু করে দিচ্ছি, যেহেতু তোমাদেরও তাড়া আছে, বলতেছে পরীক্ষা আছে। টপিক্স এর টাইটেল তো দেখা যায় নাকি? টাইটেল হচ্ছে লিউকেমিয়া, লিম্ফোমা এন্ড আদার টিউমার্স। সোজা কথায় হচ্ছে পিডিয়াট্রিক্সে অনকোলজি, যেটা টোটালটাই হচ্ছে একটা লেকচার। সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে লিউকেমিয়া, আর বাকি অনেকগুলাই লাগে। হ্যাঁ, একটু ছোট ছোট করে ছোট ছোট করে তোমার লিম্ফোমা লাগবে, ওয়েনস টিউমার লাগবে। এখানে একটু পরে দেখবা, চার্ট দেখবা। তো লিউকেমিয়াটাও বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে লিউকেমিয়া পরীক্ষার সময় শর্ট কেস থাকে, পরীক্ষার কেস সিনারিওতে থাকে, সব কিছু মোটামুটি সব জায়গায় এটা দেওয়া হয়। আর যদিও অ্যাডাল্টদেরকে লিউকেমিয়া হয়, তবে চাইল্ডহুড লিউকেমিয়া আর অ্যাডাল্ট লিউকেমিয়ার ম্যানিফেস্টেশন আলাদা। লিম্ফোমার ম্যানিফেস্টেশন মোটামুটি ওই অ্যাডাল্টে যদি মেডিসিনে তোমাদেরকে পড়ায় সেটার কাছাকাছি হবে, খুব বেশি বেশ কম হবে না। আর কিছু টিউমার আছে যেগুলো বাচ্চাদের হয় শুধুমাত্র, সেগুলা ওই একটু একটু হইলেও জানতে হবে আর কি। যেহেতু তোমাদেরও তারা আছে, আমি হয়তো বা লিউকেমিয়ার বেশি যাইতে পারবো না, দেখা যাক। প্রথমে যে কোশ্চেনটা আছে, ইয়ার স্লাইডটা আছে, সেটা হচ্ছে কমন চাইল্ডহুড মেলিগন্যান্সিস। এটা পরীক্ষার সময় আমি প্রায় এই এমসিকিউতে এটা দিই। হ্যাঁ, এমসিকিউতে এটা দেই, এবং সেখানে মানে কমন 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 টিউমার্স, চাইল্ডহুড মেলিগন্যান্সিস। এইখানে দেখো, এক নম্বরে একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, এটা তো লেখাই আছে, তাই না? হ্যাঁ, এটাই তোমাদেরকে পড়ানো হবে, সুতরাং এটা তোমাদের ভুল হওয়ার কথা না। যেটা তোমরা ভুল করো সেটা হচ্ছে এর পরের গুলা। হ্যাঁ, এখানে ফ্রিকোয়েন্সির দিক দিয়ে সেকেন্ড পজিশনে আছে ব্রেইন এন্ড সিএনএস টিউমার। হুম, টিউমারটা শব্দটা মনে হয় লেখা নাই, তাই না? ব্রেইন এন্ড সিএনএস টিউমার, এইটা এইটা হচ্ছে সেকেন্ড মোস্ট কমন। তো তোমরা কিন্তু পরীক্ষার সময় এটা এমসিকিউ তে দিলে এটা বাদ দিয়ে দাও, উত্তর কাটার সময় দেখা যায় যে তোমরা এটা দাও না। হ্যাঁ, এরপরেই হলো নিউরোব্লাস্টোমা, লিম্ফোমা না। এরপরে আমরা যদি দুই লিম্ফোমাকে একত্র করি, অর্থাৎ হজকিন্স লিম্ফোমা এবং নন হজকিন্স লিম্ফোমা দুইটাকে একত্রে করি, তাইলে এটা এটা আসতে পারে উপরে। দুইটাকে একত্রে করলে এইটা থার্ড পজিশনে আসতে পারে। তো যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে লিউকেমিয়া, ব্রেইন এন্ড সিএনএস টিউমার, লিম্ফোমা এবং নিউরোব্লাস্টোমা এই হচ্ছে কমন টিউমার। এর বাইরে সফট টিস্যু সার্কোমা আছে 9.4%। তার তারপরে হচ্ছে উইলমস টিউমার, অ্যাকিউট গ্রানুলোসাইটিক লিউকেমিয়া, ওখানে কিন্তু এএলএল ছিল। হ্যাঁ, এএলএল অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ওইটাই ছিল 29.4। এখানে অ্যাকিউট গ্রানুলোসাইটিক লিউকেমিয়া আলাদা করে আসছে, সেটা হচ্ছে 4.8। আরো রেটিনোব্লাস্টোমা আছে, হেপাটোব্লাস্টোমা আছে, এইগুলো হচ্ছে চাইল্ডহুড টিউমারের মধ্যে কমন টিউমার, এবং এইগুলা সবগুলাই তোমার ওই এইখানের মধ্যে লিম্ফোমার কিছু স্টেজ আছে যেগুলাকে আমরা মানে কমিয়ে ধরতে পারি, কিন্তু বাকি সবগুলা এগুলা এখানে ক্যান্সারাস কন্ডিশন। ব্রেন টিউমার বিনাইন হোক আর ম্যালিগন্যান্ট হোক, সবগুলাকেই ক্যান্সার হিসেবে বিবেচনা করা হয়। তাইলে এই প্রশ্ন আসলে আশা করি তোমরা ভুল করবে না। কমন চাইল্ডহুড ম্যালিগন্যান্সিস, আমরা এখানে মূলত এখানে হেডলাইনের সাথে লিউকেমিয়া লাগানো ছিল, সুতরাং লিউকেমিয়া নিয়ে আমরা মেইনলি আলোচনা করব। তো লিউকেমিয়া হচ্ছে দ্য মোস্ট কমন ফর্ম অফ চাইল্ডহুড ক্যান্সারস। দে অ্যাকাউন্ট ফর অ্যাবাউট 1/3 অফ দ্য নিউ কেসেস অফ ক্যান্সার ডায়াগনোসড ইচ ইয়ার। অর্থাৎ প্রতি বছর বাচ্চাদের যত ক্যান্সার ডায়াগনোসিস হয় তার 1/3 হচ্ছে একলা লিউকেমিয়া। Acute leukemias represent a clonal expansion and arrest at the specific stage of normal myeloid or lymphoid hematopoiesis. অর্থাৎ এই হিমাটোপয়েসিসের ক্ষেত্রে মাইলয়েড হোক আর লিম্ফয়েড হোক, কোনো এক জায়গায় এটা আটকে যায়, এর পরের অংশটা আর হয় না। হ্যাঁ, সেই জন্যই যেটা মূলত হয় যে ব্লাস্ট সেল পাওয়া যায়, লিম্ফোব্লাস্ট অথবা মাইলোব্লাস্ট। এবং এই প্যাথোজেনেসিসের মূল এটাই হচ্ছে যে এই লিম্ফোব্লাস্ট বা মাইলোব্লাস্ট অনেক পরিমাণে উৎপন্ন হয়, এবং এইটা পুরা মেরোকে ইনফিলট্রেট করে ফেলে, যাতে করে তোমার আরবিসি প্লেটলেট এগুলো ঠিক মতো তৈরি হইতে পারে না। আবার যে ডব্লিউবিসি গুলো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু ওই যে লিম্ফয়েড বা মাইলয়েড ব্লাস্ট, হ্যাঁ, মাইলোব্লাস্ট বা লিম্ফোব্লাস্ট পর্যায়ে থেকে যায়, সুতরাং এইগুলাও নরমাল ফাংশনিং থাকে না।
they constitute 97% of all childhood leukemias অর্থাৎ চাইল্ডহুড লিউকেমিয়ার 97% হচ্ছে acute leukemia and consist of the following types এগুলা সব acute leukemia leukemiaর মধ্যে আবার কমনেস্ট হচ্ছে acute lymphoblastic leukemia বা ALL এটা 75% acute myeloblastic leukemia এটা অনেকে নন লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া বলে এটা হচ্ছে 20% আর বাকি যেগুলো আছে সেগুলো acute undifferentiated leukemia একটা আছে acute মিক্সড লিনিয়েজ লিউকেমিয়া একটা আছে এইগুলা মিলে আরো একটা দুটো বোধহয় পরের স্লাইডে আছে না এইগুলা মিলে বাকি 5% হয় এতক্ষণ পর্যন্ত যা বলতেছিলাম সেগুলো হচ্ছে একিউট হ্যাঁ আর ক্রনিক কিছু হইতে পারে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া কনস্টিটিউট 3% অফ অল চাইল্ডহুড লিউকেমিয়াস অর্থাৎ বাচ্চাদের যে লিউকেমিয়া হয় তার মধ্যে সিএমএল 3% পর্যন্ত হইতে পারে এবং এই ক্ষেত্রে ফিলাডেলফিয়া ক্রোমোজোম নামে একটা ক্রোমোজোম আছে ওইটা পজিটিভ পাওয়া যায় আর একটা আছে জুভেনাইল মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া এইগুলা তোমাদের খালি এমবিবিএস লেভেলে নাম পড়লেই হবে আমার এখানে বোধহয় কয়েকজন পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে তো তাদের জন্য এই নামটা খালি বলে দিলে হবে না তোমাদেরকে কিন্তু এটা শর্ট নোট করতে হবে হ্যাঁ জুভেনাইল মাইলোমোনোসাইটিক লিউকেমিয়া পরীক্ষার সময় শর্ট নোট আসতে পারে গেল এইটা আমরা এখন মূলত লিউকেমিয়া মানে অ্যাকিউট লিউকেমিয়া আমরা পড়বো এএলএল এই ইনসিডেন্স যেটা দেওয়া আছে 4.1 পার মিলিয়ন হোয়াইট এন্ড এটা ইউএসএস হ্যাঁ 24.3 পার মিলিয়ন ব্ল্যাক চিলড্রেন পার ইয়ার বাংলাদেশে এইসবের কোনো পরিসংখ্যান টংখ্যান নাই সুতরাং আমি দেখাইতে পারতেছি না পিক ইনসিডেন্স বিটুইন 2 to 5 ইয়ার্স অফ এজ 2 থেকে 5 বছরের মধ্যে পিক ইনসিডেন্স হয় এর আগেও হইতে পারে পরেও হইতে পারে সেগুলোর প্রগনোসিস খারাপ আমরা পরে এটা দেখাবো আর টোটাল চাইল্ডহুড ক্যান্সারসের 1/3 এটা আমরা আগেই বলছিলাম 25 to 30% অফ অল চাইল্ডহুড ক্যান্সার এর মধ্যে ALL যেটা অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া এটা রেসপন্স কমপ্লিটলি টু কেমোথেরাপি অর্থাৎ বাচ্চাদের ALL যেটা সেটা কেমোথেরাপি দিলে ভালো হয়ে যায় কিন্তু AML যেটা সেটা পুরোপুরি ভালো হয় না সেই ক্ষেত্রে অনেক সময় বোন মেরো ট্রান্সপ্লান্টেশন লাগে জেনারেল ক্লিনিক্যাল ফিচার অফ লিউকেমিয়াস এই যে যতগুলো টাইপ দেখে আসা হলো সবগুলারই হলো জেনারেল যেসব ক্লিনিক্যাল ফিচার সেগুলা সিমিলার স্পেসিফিক ক্লিনিক্যাল এন্ড ল্যাবরেটরি ফিচার্স ডিফার হ্যাঁ কিছু কিছু জায়গায় ক্লিনিক্যাল ফিচার কিছু বাড়তি আছে হ্যাঁ কিছু কিছু জায়গায় কিছু ল্যাবরেটরি ফাইন্ডিং বাড়তি আছে হ্যাঁ হাউএভার দেয়ার ইজ কনসিডারেবল ডিফারেন্সেস ইন রেসপন্স টু থেরাপি এন্ড প্রগনোসিস অর্থাৎ এই যে ক্লাসিফিকেশন গুলো আমরা বলতেছি এগুলোর মধ্যে এই যে কি ঔষধ দেওয়া হবে সেটা আর প্রগনোসিস কিন্তু ডিফার করে কিন্তু ক্লিনিক্যাল ফিচার প্রায় একই রকম শুধু স্পেসিফিক কিছু কিছু ফিচার কোনো জায়গায় বেশ কম হয় আমরা প্রথমে চলে আসছি যে এটা লিউকেমিয়ার ইটিওলজি এন্ড প্যাথোজেনেসিস তাহলে ইটিওলজি অফ অ্যাকিউট লিউকেমিয়া ইজ আননোন এখন পর্যন্ত এটার ইটিওলজি পুরোপুরি জানা যায় নাই The following factors are important in the pathogenesis of leukemia এর মধ্যে জেনেটিক ইনফ্লুয়েন্স আছে এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স আছে তো জেনেটিক ইনফ্লুয়েন্স যে আছে এটার কিছু প্রমাণ এখানে বলা হয়েছে যে ডেফিনেটলি দেয়ার ইজ সাম জেনেটিক ইনফ্লুয়েন্স এজ এভিডেন্সড বাই কিভাবে বোঝা যায় যে কিছু পেশেন্ট আছে যেমন ধরো ডাউন সিনড্রোম ব্লুম সিনড্রোম ফ্যালকোনি অ্যানিমিয়া তাদের লিউকেমিয়া হওয়ার পসিবিলিটি বেশি থাকে যদি টুইনের মধ্যে ওয়ান টুইনের যদি ফার্স্ট 5 ইয়ারে লিউকেমিয়া ডেভেলপ করে তো আদার টুইন সেকেন্ড যেটা আছে সেটার লিউকেমিয়া হওয়ার সম্ভাবনা 20% কিছু কিছু ফ্যামিলিতে ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন দেখা যায় যে ওই ফ্যামিলিতে আগে হয়তো বাবার হয়েছিল মায়ের হয়েছিল অথবা তার চাচার হয়েছিল হ্যাঁ এই ধরনের ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন দেখা যায় ওই ক্ষেত্রে বাচ্চাদের হয় কিছু ক্রোমোজোমাল অ্যাবরেশন আছে আমি একটা নাম একটু আগেই বলে ফেলছিলাম ফিলাডেলফিয়া ক্রোমোজোম এটা হচ্ছে এক ধরনের ট্রান্সলোকেশন 22 এবং 9 পজিশনের মধ্যে এই ট্রান্সলোকেশন হয় এটা যদি থাকে তাইলে সিএমএল হওয়ার পসিবিলিটি থাকে এটা আগেই বলা হয়েছে আরো কিছু ডিজিজ আছে যেগুলাতে জেনেটিক্যালি ডিটারমাইন্ড কন্ডিশন যেগুলাতে এই লিউকেমিয়া হওয়ার পসিবিলিটি বেশি থাকে এখানে অনেকগুলো নাম দেওয়া আছে এমবিবিএসরা না বললেও চলবে নামগুলা দুই একটা মনে রাখলে হবে ব্লুম সিনড্রোম আমরা বলছি ডাউন সিনড্রোম আমরা বলছি ওখানে আগেই এইখানে কনজেনিটাল এগামাগ্লোবুলিনিমিয়া আছে পোল্যান্ড সিনড্রোম আছে সোয়াসম্যান ডায়মন্ড সিনড্রোম আছে অ্যাটাক্সিয়া টেলাঞ্জিকটেসিয়া লিফ্রুয়ামেনি সিনড্রোম নিউরোফাইব্রোমাটোসিস ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ফ্যান অ্যানিমিয়া কস্টম্যান ডিজিজ ব্লুম সিনড্রোম
এইগুলা পোস্ট গ্রাজুয়েট যারা আছো তাদের কিন্তু লাগবে। এই গেল আমার জেনেটিক ইনফ্লুয়েন্স। এরপরে আমরা আসি এনভায়রনমেন্টাল। এনভায়রনমেন্টালের মধ্যে দেখা যাচ্ছে কিছু এএমএল এবং আরএনএ ভাইরাস, রেট্রোভাইরাস, এগুলোর সাথে তোমার এএমএল এর কিছু রিলেশন আছে। রেডিয়েশন, হ্যাঁ, রেডিয়েশন এক্সপোজার যদি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে লিউকেমিয়া ডেভেলপমেন্টের পসিবিলিটি থাকে। কেমিক্যালস আছে কিছু, অ্যান্টি টিউমার এজেন্টস, বেনজিন, এইসব যদি এইসবের এক্সপোজার হইলেও এই লিউকেমিয়া হওয়ার পসিবিলিটি থাকে। আর যেসব বাচ্চা ইমিউন ডেফিসিয়েন্সি স্ট্যাটাসে ভুগতেছে যে কোনো কারণে, ইমিউনো ডেফিসিয়েন্সি যদি থাকে, তাদেরও এই লিউকেমিয়া হওয়ার পসিবিলিটি বেশি। তাইলে এইটা মোটামুটি একটু জানলে হবে, খুব বেশি আমাদের মানে এমবিবিএস এর সিলেবাসে হয়তো এত বেশি ধরার সম্ভাবনা খুব কম। এটা পরীক্ষার সময় শর্ট কেস থাকে, তো বাকি তো শর্ট কেসে তো আর অত বেশি ধরা যায় না। মূলত আসলে তোমরা এক্সামিনেশন গুলো ঠিক মতো করো কিনা, ডায়াগনোসিস ঠিক মতো করে কিনা, এটা দেখা হয়। আর তো 2-4টা কোশ্চেন ধরা হয়। আর বাকি যেটা হলো কেস সিনারিও দেওয়া হয় পরীক্ষার সময়। কেস সিনারিও দিয়ে তোমাকে বলা হইতে পারে যে এটা ডায়াগনোসিস কি, কি করবা, ইনভেস্টিগেশন কি করবা, বোন মেরো ফাইন্ডিং কি পাওয়া যাবে, এরকম ব্যাপার থাকে। তাছাড়া কিছু বোন মেরো বা পিবিএফ, পেরিফেরাল ব্লাড ফিল্মের ইয়ে থাকে, ডাটা থাকে, সেই ডাটা দিয়েও তোমাকে ডায়াগনোসিস বলতে বলা হইতে পারে, কারণ এই ধরনের প্রশ্নগুলো এরকম হয়। আমরা গেলাম ইটিওলজি এন্ড প্যাথোজেনেসিস। আসলে সাব টাইপিং, অনেক ধরনের সাব টাইপিং আছে। একটা হলো মরফোলজিক্যাল সাব টাইপিং, এটাকে FAB ক্লাসিফিকেশন বলা হয়, ফ্রেঞ্চ আমেরিকান ব্রিটিশ ক্লাসিফিকেশন। এখানে L1, L2 এবং L3। L1 হচ্ছে স্মল লিম্ফোসাইট উইথ হাই নিউক্লিয়ার ক্রোমাটিন রেশিও, L2 হচ্ছে লার্জ সেলস এন্ড মোর সাইটোপ্লাজম, আর L3 প্রমিনেন্ট সাইটোপ্লাজম ভেকুলেশন হ্যাভিং সারফেস ইমিউনোগ্লোবুলিন অফ বি সেল। তাইলে L3 তে বি সেল থাকে। এগুলো খুব মানে ওই প্রগনোসিস বলতে গেলে এইগুলো লাগে, বা ওই যে কেমোথেরাপি কোনটা দিতে হবে, কি কি ড্রাগের কম্বিনেশনে দিতে হবে, সেইগুলোর জন্য এটা লাগে। আরেক ধরনের সাবটাইপিং আছে ইমিউনোলজিক্যাল সাবটাইপিং। এইখানের মধ্যে আবার টি সেল, বি সেল, প্রি বি সেল এবং আর্লি বি সেল বা নাল সেল, এই টাইপগুলা হইতে পারে। এগুলা আসলে তোমাদের এমবিবিএস দের জন্য খুব ইম্পর্টেন্ট না, কিন্তু ওই যে প্রগনোসিস যদি ধরে তখন তো তোমাকে এটা বলতে হবে। সুতরাং এটা যদি মানে একেবারে না জানো তাহলে তো হবে না। পরীক্ষার সময় কিন্তু প্রগনোসিস ধরা হয়। তাহলে টি সেল, বি সেল, প্রি বি সেল এবং আর্লি প্রি বি সেল, এই ধরনের ইমিউনোলজিক্যাল ক্লাসিফিকেশন আছে। আমরা এখন চলে আসি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস এ। এই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস আমরা আগেই বলছিলাম যে মূলত সব লিউকেমিয়ারই ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস একরকম। আর আমরা এখানে যেখানে প্রায়োরিটি দিচ্ছি এটা হচ্ছে অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। সাথে অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়ার 2-4টা ফিচার আমি পরে তোমাদের শেষের দিকে এই ক্লিনিক্যাল ফিচার শেষ হইলে আমি তোমাদের বলে দিব। তাহলে it presents in various way and clinical feature varies person to person. Usual feature প্রথম দিকে কিছু নন স্পেসিফিক আর্লি ফিচার থাকে, অ্যানোরেক্সিয়া, ইরিটেবিলিটি, লেথার্জি, এগুলা বাচ্চাদের যে কোনো অসুখেই থাকে, এই জন্য নন স্পেসিফিক। তারপরে কি হয়, যেহেতু আমার এখানে বোন মেরোতে আরবিসি উৎপন্ন হইতে পারতেছে না, সুতরাং কি হবে, অ্যানিমিয়া হবে, হ্যাঁ, পেলোর বা অ্যানিমিয়া। আরেকটা হচ্ছে যেহেতু প্লেটলেট উৎপন্ন হইতে পারতেছে না, সুতরাং কি হবে, ব্লিডিং ম্যানিফেস্টেশনস হবে, লাইক পেটেচি, পাতপুরা, একাইমোসিস, মিউকাস মেমব্রেন ব্লিডিং, যেমন নাক থেকে ব্লিডিং হইতে পারে, গাম থেকে ব্লিডিং হইতে পারে, জিআই ট্র্যাক্ট থেকে ব্লিডিং হইতে পারে, হিমাচুরিয়া হইতে পারে। এগুলো হচ্ছে প্লেটলেটের ডেফিসিয়েন্সির কারণে হয়। মনে রাখার সুবিধার জন্য বললাম আর কি, যে 3টা সেল লাইনের 3টা, হ্যাঁ। আরবিসির জন্য অ্যানিমিয়া, ডব্লিউবিসির জন্য ওই পরে আসতেছি, প্লেটলেটের জন্য হচ্ছে ব্লিডিং ম্যানিফেস্টেশন। আর ডব্লিউবিসির জন্য যেটা হয় সেটা হলো ফিভার। হ্যাঁ, এটা ফিভার হয় কারণ হলো ওই সময় ইনফেকশন হইতে পারে, হ্যাঁ, ইনফেকশন সেকেন্ডারি ইনফেকশন হয়, এবং সেকেন্ডারি ইনফেকশনের কারণে জ্বর হয়। সেকেন্ডারি ইনফেকশন হওয়ার মূল কারণ হচ্ছে এখানে গ্রানুলোসাইট, অর্থাৎ নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, যেগুলা কমে যায়, এটা তোমরা পরে দেখতে পাবো। তাইলে ফিভার একটা এটা কারণে হইতে, আবার শুধুমাত্র লিউকেমিয়ার কারণেও কিন্তু ফিভার হইতে পারে, হ্যাঁ, যে লিউকেমিক ইনফিল্ট্রেশন হচ্ছে, এইটার জন্য জ্বর হইতে পারে, এবং সেই ক্ষেত্রে ইনফেকশনে কিছু খুঁজে পাওয়া যাবে না। তারপরে কি হয়, ইউজুয়ালি জেনারেলাইজড লিম্ফোডিনোপ্যাথি হয়, সবার হয় না, হ্যাঁ, সবার হয় না, তবে ম্যাক্সিমাম পেশেন্টেরই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে জেনারেলাইজড লিম্ফোডিনোপ্যাথি হয়। স্প্লেনোমেগালি পাওয়া যেতে পারে, হেপাটোমেগালি
হেপাটোমেগালি পাওয়া যেতে পারে, বোন পেন হইতে পারে, এবং সেটা মেরো ইনফেকশনের জন্য হয়। হ্যাঁ, বোন পেন এটা অনেক সময় পরীক্ষার সময় ভাইবাতে আমরা ধরি আর কি, যে বনে কেন পেন হয়, সেটা এই জন্য এটা রেকর্ডে দিয়ে দেওয়া হয়েছে যে মেরো ইনফেকশনের কারণে বোন পেন হয়। আর্থ্রালজিয়া, হ্যাঁ, এটা মনে রাখবা, যারা পোস্ট গ্রাজুয়েট তারা বিশেষ করে মনে রাখবা, হ্যাঁ, যে এই ধরনের অনেকগুলো কাহিনী আছে। হ্যাঁ, গত বছর 2-1 আগে, করোনা শুরুর আগে আমাদের এইখানে সিলেট সিএমএইচ এ যে শিশু বিশেষজ্ঞ আছে, সে এক বাচ্চা আমার কাছে পাঠাইছে এরকম জেআইএ ডায়াগনোসিস করে। হ্যাঁ, জেআইএ ডায়াগনোসিস করে, আমি ওই আমার কাছে ফোন দিয়েছে, স্যার এরকম একটা পেশেন্ট, আমি কোনোভাবে ভালো করতে পারতেছি না, আমার বাড়ির টাঙ্গাইলে, এই বাচ্চার বাড়ির টাঙ্গা, আমাদের মানে ওইখান থেকে আসছে, টাঙ্গাইল থেকে শুধুমাত্র ভালো হচ্ছে না বলে জেআইএ হিসাব করে সে সিলেটে আসছে। এবং যেহেতু ওই শিশু বিশেষজ্ঞ যিনি সিএমএইচ এ আছেন, উনি আমার চেয়ে অনেক জুনিয়র, উনি আমার পরামর্শ নিচ্ছেন, আমি বললাম তাকে উসমানীতে ভর্তি করাই দাও। তো উসমানীতে ভর্তি করাই দেওয়ার পরে কিন্তু আলটিমেটলি, হ্যাঁ, এটা যদিও অন্য কোনো ম্যানিফেস্টেশন নাই, কিন্তু এই মানে যেটা কি বলবো, যে এই আর্থ্রাইটিস, জিয়া না, তার আর্থ্রাইটিসই ছিল। হ্যাঁ, আর্থ্রাইটিস ছাড়া অন্য কোনো ফিচার ছিল না, কিন্তু সাথে এনিমিয়া ছিল। হ্যাঁ, এনিমিয়া যে আইএতেও হয়। হ্যাঁ, তারপরেও যেহেতু এটা ওই রেসপন্স করতেছে না কোনো ওষুধে, অনেক এর আগে আরো 3-4 জন শিশু বিশেষজ্ঞ দেখছে, টাঙ্গাইলের দেখছে, ঢাকায় দেখছে। হ্যাঁ, এবং আমাদের যে যে রেফারিং ডক্টর, উনিও শিশু বিশেষজ্ঞ, উনি নিজেও দেখছেন। তো সেই জন্য আমি পরে এটার বোন মেরো করাইলাম, এবং বোন মেরো করার পরে কিন্তু এটা লিউকেমিয়া আসছে। এটা একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এরকম আরো এক্সপিরিয়েন্স আমার আছে। সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট ফিচার অফ এএলএল, আর্থ্রালজিয়া। আর কি হয়? বনি টেন্ডারনেস হয়। বনি টেন্ডারনেস কেন হয় এটা পাশে লেখা আছে, পেরিওস্টিয়াল ইনভেশন এন্ড সাবপেরিওস্টিয়াল হেমোরেজ, যেটা মনে রাখবা, কারণ এটা ভাইভাতে ধরা হয় কেন বনি টেন্ডারনেস হয়। একই সাথে আরেকটা জিনিস বলে দিই, যে বনি টেন্ডারনেসের, বাচ্চাদের বনি টেন্ডারনেসের আর কি কারণ আছে, এইটাও আমি প্রায় সময় এমসিকিউতে দেই। হ্যাঁ, তো এইখানের মধ্যে আর কি কি কারণে বনি টেন্ডারনেস হইতে পারে, একটা তো আমাদের লিউকেমিয়া, ঠিক আছে, আর হলো স্কারবিতে হয়, কনজেনিটাল সিফিলিসে হয়। পেলে স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, বোন পেইন, আর্থ্রালজিয়া, বনি টেন্ডারনেস, এবং যদি লিউকেমিক মেনিনজিয়াল ইনভলভমেন্ট হয়, অর্থাৎ ব্রেইনে যদি স্প্রেড করে যায়, সেই ক্ষেত্রে সাইন্স অফ রেস্ট ইন্টারক্রেনিয়াল প্রেসার লাইক হেডেক, ভমিটিং এইসব পাওয়া যাবে। যদি টি সেল টাইপ হয়, তাহলে মেডিস্টিনাল মাস পাওয়া যাইতে পারে। টেস্টিকুলার ইনভলভমেন্ট হইতে পারে, হইলে পেইনলেস সোয়েলিং থাকে টেস্টিসে। তাইলে আমি এই জায়গাটা আরেকবার একটু ইয়ে করে আসি। প্রথমেই আমরা শুরু করছিলাম হলো নন স্পেসিফিক আর্লি ফিচার্স, এনোরেক্সিয়া, ইরিটেবিলিটি, লেথার্জি, তারপর হলো পেলোর বা অ্যানিমিয়া, তারপর হলো ব্লিডিং ম্যানিফেস্টেশন, ফিভার, লিম্ফোডেনোপ্যাথি, স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, বোন পেইন, আর্থ্রালজিয়া, বনি টেন্ডারনেস, সাইন্স অফ রেস্ট ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, মেডিস্টিনাল মাস এন্ড টেস্টিকুলার ইনভলভমেন্ট। এটা একটা ফটো ইন্টারনেট থেকে নেওয়া, কমন সিমটমস অফ লিউকেমিয়া। হ্যাঁ, এইখানে দেখো ব্রেইনে উপর থেকে নিচে গেছে, তো আমি একটু পরে ইয়ে করে দিচ্ছি। এখানে কি লেখা আছে? সাইকোলজিক্যাল ফেটিক, লস অফ অ্যাপেটাইট, লিম্ফ নোডসে সোয়েলিং হইতে পারে, স্প্লিন এন্ড লিভার এনলার্জমেন্ট হইতে পারে। তারপর হচ্ছে স্কিনে হচ্ছে নাইট সোয়েটস, ইজি ব্রুইজিং এন্ড ব্লিডিং, পার্পলিশ প্যাচেস অর স্পটস। এখানে লিউকেমিয়া কিউটিস নামে একটা জিনিস আছে, আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। এই দাগগুলো এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, এটা মূলত একিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়াতে হয়। এটা একটু পরে এটার আরো ছবি আছে, আমি দেখাবো। এইদিকে যদি আমরা আসি, বোন অর জয়েন্টসে পেইন অর টেন্ডারনেস, মাসল উইকনেস, লাংসে শর্টনেস অফ ব্রেথ, তারপরে এখানে হলো ওয়েট লস, ফিভার, ফ্রিকুয়েন্ট ইনফেকশনস। এগুলা ওই আগের গুলারই আরেকটু সামারি, তোমাদের মনে দ্বিতীয়বার যাতে মনে থাকে এটার জন্য এটা নিয়ে আসা। এখানে কি দেখা যাচ্ছে? এইটা হচ্ছে এই যে পেইনলেস টেস্টিকুলার সোয়েলিং ইন কেস অফ লিউকেমিয়া। এটা কিন্তু আমাদের পেশেন্ট, উসমানের পেশেন্টের ছবি। এইখানে এই ফিচারটা আমি তোমাদেরকে ওখানে বললি নাই। হ্যাঁ, এখানে এটার নাম হচ্ছে ক্লোরোমা। ক্লোরোমা হচ্ছে যে রেট্রো অরবিটাল, চোখের পিছনে কিছু জিনিসপত্র জমা হয়, ওইগুলোর নাম হচ্ছে ক্লোরোমা। এবং এটা যদি হয় তখন কি হয়? চোখটা বাইরের দিকে বের হয়ে আসে, অর্থাৎ প্রোপটোসিস হয়। এবং এটা ফিচার্স অফ একিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া। হ্যাঁ, আমি যে ফিচারগুলো তোমাদের কমন দেখে আসছি সেটা ছিল একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়াতে এটা হয় না, এটা মাইলোব্লাস্টিক লিউকেমিয়াতে হয়। হ্যাঁ,
অনেক সময় আমরা জিজ্ঞেস করি যে এএলএল আর এএমএল কে ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করা যায়, তখন কিন্তু এই কথাগুলো আসতে হবে। হ্যাঁ, যে তাদের চোখে ক্লোরোমা হয় বা চোখগুলাতে প্রপ্টোসিস থাকে। এখানে কি দেখা যাচ্ছে, গাম হাইপারট্রফি। হ্যাঁ, গাম হাইপারট্রফি এইটাও অ্যাকিউট মাইলোব্লাস্টিক লিউকেমিয়া বা এএমএল এ হয়, এএলএল এ হয় না। ওই জন্য আমি ওখানে দেখাই নাই, জাস্ট ফটো দিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি। এইটা এটা হচ্ছে এই যে তোমরা এইরকম এরকম দাগ দেখতেছো, এইটার নাম হচ্ছে লিউকেমিয়া কিউটিস। এই লিউকেমিয়া কিউটিস মানে হলো কিউটেনিয়াস ম্যানিফেস্টেশন অফ লিউকেমিয়া। হ্যাঁ, এটাও এএমএল এ হয়। তাইলে এএমএল এর তিনটা বাড়তি ফিচার আমি এখানে ফটোতে দেখাইছি। একটা হইলো ক্লোরোমা, একটা হইলো গাম হাইপারট্রফি, আর আরেকটা হইলো লিউকেমিয়া কিউটিস। এখন আসলে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন, আমরা মূলত এটা ব্লাডের ডিজিজ, সুতরাং ব্লাড কাউন্টটাই হলো মেন। এখানে কি দেখা যাবে, হিমোগ্লোবিন মাইল্ড মডারেট টু মার্ক রিডাকশন কমে যাবে, নর্মোসাইটিক নর্মোক্রমিক রেড সেলস মরফোলজি পাওয়া যাবে। লো হিমোগ্লোবিন ইন্ডিকেটস লঙ্গার ডিউরেশন অফ, মানে অনেকদিন ধরে যদি লিউকেমিয়া হয়েছে ধরা না পড়ে তাহলে হিমোগ্লোবিন লেভেল অনেক কম পাওয়া যাবে। আবার হিমোগ্লোবিন যদি অল্প কম পাওয়া যায় তাহলে বোঝা যাবে মাত্র লিউকেমিয়া হয়েছে। হায়ার হিমোগ্লোবিন মে ইন্ডিকেট এ মোর র্যাপিডলি প্রলিফারেটিং লিউকেমিয়া। ডব্লিউবিসি কাউন্ট লো হইতে পারে, নরমাল হইতে পারে, ইনক্রিজড হইতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ইনক্রিজড হয়, কিন্তু লো হইতে পারে। এই লো যাদের কাউন্ট নিয়ে লিউকেমিয়া হয় এগুলাকে বলা হয় সাব লিউকেমিক লিউকেমিয়া। ব্লাড স্মিয়ারে যদি ব্লাড সেলস আর প্রেজেন্ট অন ব্লাড স্মিয়ার, when the WBC count is greater than 10,000 per cubic millimeter, blasts are usually abundant. যদি 10,000 এর বেশি কম থাকে WBC, 5,000 এর নিচেও থাকতে পারে একটা পার্সেন্টেজ। আমার আগের লেকচারে এটা ছিল কয় পার্সেন্টের ইয়ে থাকে, তো যে এইবার তৈরি করতে গিয়ে মনে হলো তোমাদের এমবিবিএস দের এত কঠিন জিনিস মনে রাখার দরকার না, এই জন্য ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, when the WBC count is greater than 10,000 এর বেশি যদি হয় তাহলে কিন্তু ব্লাড সেল পাওয়া যাবে, নাইলে ব্লাড সেল থাকবে না। ইওসিনোফিলিয়া ইজ সিন আনকমনলি ইন চিলড্রেন উইথ, কোনো বাচ্চার লিউকেমিয়ার ক্ষেত্রে, লিউকেমিয়ার এএলএল এর বাচ্চার ইওসিনোফিলিয়া পাওয়া যাইতে পারে। এটা এমবিবিএস রা মনে না রাখলেও চলবে, তবে যারা পোস্ট গ্রাজুয়েট আসো এখানে, হ্যাঁ, তারা কিন্তু এটা মনে রাখবা। থ্রম্বোসাইটোপেনিয়া, 92% of the patients have platelet counts below normal। হ্যাঁ, 92% এরই প্লেটলেট কাউন্ট নরমালের চেয়ে নেমে যায়, এবং প্লেটলেট কাউন্ট যদি 20,000 এর নিচে কমে যায় তাহলে সিরিয়াস হিমোরেজ হইতে পারে, যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অথবা ইন্ট্রাক্রেনিয়াল। আমরা মূলত ডায়াগনোসিস করি বোন মেরো এক্সামিনেশন দিয়ে, এবং এইটা পরীক্ষার সময় ধরা হয়। গত পরীক্ষার সময় ওই যে বলছিলাম ডাটা, হ্যাঁ, যারা এই কিছুদিন আগে পাস করছেন তাদের এই ডাটা দেওয়া হয়েছিল। এবং তোমরা কোন জায়গায় ভুল করো এটা প্রত্যেকদিন বলে দেওয়ার পরেও তোমরা কিন্তু পরীক্ষার সময় সবাই একজন দুইজন ছাড়া, মনে হয় একজন দুইজন ছাড়া বাকি সবাই ওই সেম জিনিস করেছে। হ্যাঁ, এখানে কিন্তু সিরিয়াল যেরকম আছে এরকমই বলতে হবে। এখানে সেলুলারিটি ইনক্রিজড, হ্যাঁ, অর্থাৎ সেল বুঝতেই পারতেছো ওইখানে লিউকেমিক সেল দিয়ে বোন মেরো ভর্তি, সুতরাং সেলুলারিটি ইনক্রিজড হবে। মাইলয়েড ইরাইথ্রয়েড রেশিও ইনক্রিজড, হ্যাঁ, কারণ এখানে মাইলয়েড বেড়ে যাচ্ছে, তাই না। তারপরে ইরাইথ্রোপয়েসিস ডিপ্রেসড, এই যে জায়গাটা গ্রানুলোপয়েসিস, গ্রানুলোপয়েসিস মানে কি, হ্যাঁ, গ্রানুলার লিউকোসাইট মানে হচ্ছে নিউট্রোফিল, ম্যাক্রোফেজ, মনোসাইট, হ্যাঁ, এইগুলা কমে যায়, বাড়ে না। বাড়ে কোনগুলা, লিম্ফোসাইট বাড়ে মূলত, হ্যাঁ, ব্লাস্ট সেল বাড়ে। তো সেইগুলাতে তাইলে ওই জায়গার ওই শব্দটা কি হবে, গ্রানুলোপয়েসিস না হয় যদি বাড়ে বলতে হয় তাহলে ওইটার নাম হচ্ছে লিউকোপয়েসিস, অর্থাৎ টোটাল লিউকোসাইট প্রোডাকশন যেটা সেটা বেড়ে যায়, কিন্তু গ্রানুলোসাইট প্রোডাকশন যেটা সেটা কমে যায়। এই জায়গাটা দয়া করে আমি আর সামনের পরীক্ষায় শুনতে চাই না যে তোমরা আবারও গ্রানুলোপয়েসিস ইনক্রিজ করবা। আমি কিন্তু পরীক্ষার সময় মানে এইরকম যখন বলছে গ্রানুলোপয়েসিস ইনক্রিজ, তখন আমি তারে বলছি লিউকোপয়েসিস কি হবে। হ্যাঁ, কারণ শুধু শুধু ভুল বললে তো তখন একটু ক্লারিফিকেশন লাগে, আর ক্লারিফিকেশন করতে গিয়ে দেখা গেছে তোমাদের কিছুই জানো না। হ্যাঁ, তাহলে গ্রানুলোপয়েসিস ডিপ্রেসড, আর লিউকোপয়েসিস যদি আমি বলি সেই ক্ষেত্রে এটাই ডিপ্রেসড। হ্যাঁ, মেগাক্যারিওপয়েসিস মানে প্লেটলেটের প্রোডাকশন সেটাও ডিপ্রেসড। আসলে তাইলে এইখানে আমরা যা পাইলাম সেটা হলো ইরাইথ্রোপয়েসিস, গ্রানুলোপয়েসিস এবং মেগাক্যারিওপয়েসিস তিনটাই ডিপ্রেসড। ডব্লিউবিসি যেটা বাড়ে এটা হলো লিম্ফোব্লাস্ট এবং
মাইলোব্লাস্ট ব্লাস্ট সেল, তাই না? এইটা গ্রানুলোপোয়েসিসের মধ্যে পড়ে না, এটাকে লিউকোপোয়েসিস বলা যেতে পারে। লিউকোপোয়েসিস মানে টোটাল লিউকোসাইট প্রোডাকশন সেটা বেড়ে যায়, সেটা ইনক্রিজ। বোন ম্যারো এক্সামিনেশন সম্পর্কে আরো কিছু বলি। অনেক ক্ষেত্রে বোন ম্যারো এক্সামিনেশন কোথা থেকে করতে হয়, এমবিবিএস এ লাগে না, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে লাগবে। কোন বয়সের বাচ্চার কোথা থেকে মেরো নিবা, তারপরে যদি মেরো পাওয়া না যায় তাইলে আরেকটা বায়োপসি করা লাগে, সেটার নাম হলো ট্রেফাইন বায়োপসি, ডিটেল বায়োপসি অফ দা বোন ম্যারো, এটা করা লাগতে পারে। Bone marrow is usually replaced by 80 to 100% blasts. Leukemia must be suspected when the bone marrow contains more than 5% blast. Bone marrow তে যদি 5% এর বেশি ব্লাস্ট থাকে তাহলে লিউকেমিয়া সাসপেক্ট করতে হবে। The hallmark of diagnosis of acute leukemia is the blast cells. মূল কথা হচ্ছে ব্লাস্ট সেল পাইলে হইলো। A relatively undifferentiated cell with diffusely distributed nuclear chromatin, one or more nucleoli and a scant cytoplasm. এইগুলা হচ্ছে আসলে প্যাথোলজিস্টদের জন্য। আমাদের মূল বর্ণনাটা হচ্ছে যে আমরা যদি বোন মেরোতে ব্লাড সেল পাই তাহলে এটা লিউকেমিয়া। এরপরে আমাদের ওখানে আমরা যে বলে আসছিলাম ইমিউনোফেনোটাইপিক, সাইটোজেনেটিক্স, এগুলোর কিছু ভূমিকা তো আছে। এই জন্য এইগুলো বোন মেরো থেকে করা হয়, যদিও আমাদের এখানে এটা করা যায় না, ঢাকায় করা যায়, বিএসএফ তে হয়। হ্যাঁ, যেখানে স্পেশাল বোন মেরো স্টাডিজ হুইচ হেল্প ইন ডিটেইলড সেল ক্লাসিফিকেশন ইনক্লুড দ্য ফলোইং। এখানে মধ্যে কি আছে, ইমিউনোফেনোটাইপিং ইউজিং ফ্লো সাইটোমেট্রি এন্ড সাইটোজেনেটিক্স, ক্যারিওটাইপিং এন্ড মলিকুলার স্টাডিজ, এগুলো করা যায়। সিএসএফ স্টাডি করা লাগতে পারে যদি আমাদের মেনিনজিয়াল ফিচার থাকে, হ্যাঁ, অর্থাৎ নেক রিজিডিটি, কার্নিক সাইন বা এরকম কিছু থাকে, অথবা বাচ্চার ধরো এই লেভেল অফ কনসাসনেস বা এগুলো নিয়ে সমস্যা থাকে, তাহলে সেক্ষেত্রে সিএসএফ স্টাডি করতে হবে এবং সিএনএস ইনভলভমেন্ট যদি হয়ে থাকে তো সেখানে লিউকেমিক সেলস আছে কিনা দেখতে হবে। চেস্ট রেডিওগ্রাফ সাধারণত একটা করা হয়, কারণ হচ্ছে মেডিসিনাল মাস পাওয়া যায় এন্টি সেল লিউকেমিয়া। টেস্টিকুলার বায়োপসি করা যাইতে পারে যদি টেস্টিকুলার ইনফিলট্রেশন থাকে। আর কিছু ইনভেস্টিগেশন শেষের দিকে যেগুলো দেখতেছে, এইগুলো মূলত হচ্ছে ট্রিটমেন্ট শুরু করার আগে করতে হয়। সেটা হচ্ছে একটা হলো প্লাজমা ইউরিক অ্যাসিড লেভেল, রেনাল ফাংশন, হ্যাঁ, প্লাজমা ক্রিয়েটিনিন দেখতে হবে, লিভার ফাংশন টেস্ট, কার্ডিয়াক ফাংশন, ইলেকট্রোকার্ডিওগ্রাম এন্ড ইকোকার্ডিওগ্রাম, অর্থাৎ ইসিজি এবং ইকো। আর কোয়াগুলেশন প্রোফাইল দেখতে হয়, প্রথম মিড টাইম, পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিক টাইম এন্ড ফিব্রিনোজেন। তাইলে এই গেল, এখানে দুই ধরনের ইনভেস্টিগেশন আছে। একটা হলো প্রথম দিকের এই যে টেস্টিকুলার বায়োপসি পর্যন্ত হলো ডায়াগনোসিসের জন্য, আর পরের এগুলো হচ্ছে আমার ট্রিটমেন্ট স্টার্ট করার জন্য। তবে ইনভেস্টিগেশন যদি বলা হয় যে তুমি কি কি ইনভেস্টিগেশন করবা, তাইলে এইগুলা সবই লাগবে। অর্থাৎ আমাদের এই ব্লাড কাউন্ট যেটা ছিল সেটা বলবো, অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ পিবিএফ, এইখানে যা বলা হয়েছে। তারপরে হলো বোন মেরো, তারপরে হলো সিএসএফ স্টাডি, চেস্ট এক্স-রে, টেস্টিকুলার বায়োপসি, প্লাজমা ইউরিক অ্যাসিড লেভেল, রেনাল ফাংশন, লিভার ফাংশন, কার্ডিয়াক ফাংশন এন্ড কোয়াগুলেশন প্রোফাইল, আমরা এগুলা সব করব। ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এইখানে যদি লিউকেমিয়া তো অ্যাকিউট লিউকেমিয়া, সুতরাং অ্যাকিউট লিউকেমিয়া ডায়াগনোসিসের ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি হবে, আমাদের শুধু বেশ কম থাকবে হইলো প্লাস্টিক অ্যানিমিয়াতে তোমার প্রথম দিকের যে ফিচারগুলো ছিল, অর্থাৎ অ্যানিমিয়া থাকবে, ব্লিডিং ম্যানিফেস্টেশন থাকবে, ইনফেকশন থাকবে মানে ফিভার থাকবে, কিন্তু সাধারণত লিম্ফেডিনোপ্যাথি, হেপাটোস্প্লেনোমেগালি, বোনি টেন্ডারনেস এগুলা থাকে না। ইনফেকশাস মনোনিউক্লিওসিস একটা ভাইরাল ডিজিজ, সাইটোমেগালো ভাইরাস দিয়ে হয়, সেটাতেও এরকম অ্যানিমিয়া হইতে পারে। এইখানে লিম্ফেডিনোপ্যাথিও হয়, কিন্তু সাধারণত হেপাটোস্প্লেনোমেগালি থাকে না। আর সেকেন্ডারি ম্যারো ইনফিল্ট্রেশন যে কোনো ডিজিজে যদি হয় সেই ক্ষেত্রেও এটার ফিচার লিউকেমিয়ার মতো হইতে পারে। যদিও আমাদের এখানে সাথেই আছে তোমার লিম্ফোমার মধ্যে আমি খুব একটা পড়াইতে পারবো না, শুধু হেডলাইন বলে আজকে শেষ করব। তোমরাও তাড়াতাড়ি চাচ্ছ, আমি দেখি করতে পারি। তো লিম্ফোমা সম্পর্কে মোটামুটি পড়া লাগবে, কারণ হচ্ছে লিম্ফোমাকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস থেকে স্টেজ 3 এবং 4 যেটা লিম্ফোমা আছে সেটা অনেক সময় এই লিউকেমিয়ার মতো প্রেজেন্ট করে, এবং দুইটাকে আলাদা কিভাবে করতে হয় সেটা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট থেকে জানতে হবে। ট্রিটমেন্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, একটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট।
সাপোর্টিভ ট্রিটমেন্টে অ্যানিমিয়া থাকলে কারেকশন করতে হবে, ইনফেকশন থাকলে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, মেনটেনেন্স অফ ফ্লুইড এন্ড নিউট্রিশন, ফ্লুইড এন্ড নিউট্রিশন মেনটেন করতে হবে। এই ফ্লুইড এন্ড নিউট্রিশনের নিউট্রোপেনিক ডায়েট বলে একটা জিনিস আছে, সেটা শুধু পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট যারা তারা জানবা, বাকিরা জানবা, এমবিবিএস রা জানার দরকার নেই। স্পেসিফিক ট্রিটমেন্ট বিভিন্ন রেজিমেন আছে, হ্যাঁ, তো এটা আসলে বিভিন্ন ইয়ের উপর ভিত্তি করে আলাদা আলাদা করে দেওয়া হয় যে কাকে কোন রেজিমেন দেওয়া হবে। তো আমাদের দেশে অত ফেসিলিটিস নাই, আর সিলেট মেডিকেল কলেজে তো আসলে কোনো ফেসিলিটিস নাই। হ্যাঁ, এখানে শুধু রোগী ভর্তি হয়, আমরা কিছু ডায়াগনোসিস করি, কিছু ট্রিটমেন্ট দেই, কিন্তু আসলে কোনো ফেসিলিটিসই নাই। তো এই জন্য আমরা এখানে যেটা ইউকে এএলএল 11 রেজিমেন্ট এইটা ইউজ করি। এইটা একটু মনে রাখবা যে আমাদের এখানে কোনটা দেওয়া হয়, ইউকে এএলএল 11। আমি এখন যে তোমাদের ইয়েটা বলবো এটা ইউকে এএলএল 11। হ্যাঁ, এখানে এইবারের পরীক্ষায় এই তোমাদের ভাইভাতে যে স্ট্রাকচারড কোশ্চেন গুলো থাকে, সেই কোশ্চেনে একটা লিউকেমিয়ার কোশ্চেন ছিল, এবং লিউকেমিয়ার কোশ্চেনে প্রথমে তো বুঝতেই পারতেছো একটা প্রবলেম বেসড সিনারিও দেওয়া ছিল। সেই সিনারিওতে ডায়াগনোসিস লিউকেমিয়া অনেকেই বলতেই পারে। এক যারা বলতে পারছে তারা লিউকেমিয়া বলছে, ঠিক আছে, লিউকেমিয়াতে কি কি ইনভেস্টিগেশন করবে সেখানেও মোটামুটি বলছে। তারপরে প্রশ্নটা ছিল যে এইখানে এই যে স্পেসিফিক ট্রিটমেন্ট কি এবং স্পেসিফিক ট্রিটমেন্টের ধাপগুলা কি। হ্যাঁ, এই ধাপ কিন্তু একজন দুইজন মনে অনেক ঠেলাঠেলির পর বলতে পারছে, আর বাকিরা বলতেই পারে না। এই ধাপগুলো কিন্তু পরীক্ষার সময় ধরা হয়, এমবিবিএস এই ধরা হয়। এখানে আমি ধাপগুলোর নাম আগে দেখাই দিচ্ছি, তারপর বাকিটা বলবো। ইন্ডাকশন অফ রিমিশন, অর্থাৎ হচ্ছে আনটিল ম্যারো শো নো লিউমিক সেলস, এইটা হচ্ছে একটা ধাপ। কি কি দেওয়া হয় আমরা একটু পরে আসতেছি। এরপরের ধাপের নাম হচ্ছে সিএনএস প্রোফাইলেক্সিস। হ্যাঁ, সিএনএস প্রোফাইলেক্সিস। এরপরে হইলো সিস্টেমিক কন্টিনিউয়েশন থেরাপি, আর আরেকটা আছে রিইনফোর্সমেন্ট। তাইলে এই চারটা নাম দয়া করে পরীক্ষার সময় বলতে হবে। হ্যাঁ, বাকি ভিতরে ড্রাগ কি দেওয়া হয় বলতে পারো না পারো মাফ করে দেওয়া গেল। হ্যাঁ, কিন্তু যদি চারটা নামই বলতে না পারো তাহলে বোঝা গেল যে তুমি লিউকেমিয়া পড়ো নাই, আর লিউকেমিয়া না পড়লে পেডিয়াট্রিক্স পাস করা উচিত না। আমি আবার ফেরত যাচ্ছি। এইখানে আমাদের হলো প্রথমে হলো ইন্ডাকশন অফ রিমিশন। এই রিমিশন ইন্ডাকশন করতে হলে এখানে ভিনক্রিস্টিন, পেডনিসোলন, ডনোরুবিসিন অথবা ডক্সোরুবিসিন এবং এল এসপারজেনেস দেওয়া হয়। এটা কবে কোথায় দেওয়া হয়, ডোজ আছে। যারা পোস্ট গ্রাজুয়েট তারা অবশ্যই পড়বা, আন্ডার গ্রাজুয়েটেও যদি ভালো মার্ক পাইতে চাও তাহলে পড়বা, আমি আর বলতেছি না, এটা লেখাই থাকুক। আরো দেওয়া হয় আইটি মেথোট্রেক্সেট। আইটি মানে হচ্ছে ইন্ট্রাথেকাল। হ্যাঁ, এইটা মনে রাখবা, ইন্ট্রাথেকাল মানে হইলো মেরুদণ্ডে দিতে হয়। হ্যাঁ, এখন আইটি মানে আইবি না, আইটি ইন্ট্রাথেকাল মেথোট্রেক্সেট দেওয়া হয় এবং ডে 1 এন্ড ডে 2 তে। আর এলুপেরিনল নামে একটা ওষুধ আছে যেটা ইউরিক অ্যাসিড এলিমিনেট করে, ওইটা সব পেশেন্টকেই শুরুতেই দেওয়া হয়। বিফোর থেকে 24 ঘন্টা আগে থেকে শুরু হয়ে 14 দিন পর্যন্ত দিতে হয়। এটা অন্য টিউমার লাইসিস সিনড্রোম ব্যাপার আছে। আমি তোমাদেরকে আন্ডার গ্রাজুয়েট ক্লাস তো এটা অত বেশিতে যাবো না। যারা পোস্ট গ্রাজুয়েশন আছে তারা টিউমার লাইসিস সিনড্রোম তো পড়বা, এবং টিউমার লাইসিস প্রিভেনশন করার জন্য যে এলুপেরিনল দিতে হয় সেটা তো তোমরা জানোই। তাইলে আমার গেল ইন্ডাকশন অফ রিমিশন। এই ইন্ডাকশন অফ রিমিশনের সাথে সাথেই সিএনএস প্রোফাইলেক্সিস দিতে হয় 4 উইকলি। ঠিক আছে, আইটি মেথোট্রেক্সেট উইকলি ফর 4 উইক and to be continued by monthly, মাসে 2 বার বেসিস থ্রু আউট মেইনটেনেন্স ফেজ। যতদিন মেইনটেনেন্স ফেজ করলে ততদিন পর্যন্ত মাসে 2 বার দেওয়া হবে। এর আগে প্রথম 4 সপ্তাহ দেওয়া হচ্ছে সপ্তাহে সপ্তাহে। আর ইন পুয়ার প্রগনোস্টিক কেস and if already CNS involvement and CNS relapse occur, craniospinal irradiation may be required। এটা লাগতে পারে, সবার লাগে না। অর্থাৎ যেগুলো প্রগনোসিস করতেছে না, এবং যাদের সিএনএস ইনভলভমেন্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে সিএনএস বা ক্রেনিওস্পাইনাল ইরিডিয়েশন লাগে। সিস্টেমিক কন্টিনিউয়েশন থেরাপি, এটা একটা ওষুধ, দুইটা ওষুধ দিয়ে দেওয়া হয়, এই দুইটা চলতে থাকে। ইট ইজ স্টার্টেড আফটার রিমিশন। ওই যে ইন্ডাকশন রিমিশন ছিল, ওই ফেজটা যখন শেষ হয়ে গেল তখন এটা শুরু হয়, এবং এটা 2 থেকে 3 বছর দেওয়া হয়। এই ক্ষেত্রে ওরাল মেথোট্রেক্সেট দেওয়া হয় এবং 6 মার্কোপিউরিন নামে আরেকটা ওষুধ আছে সেটা দেওয়া হয়, দুইটাই ওরালি। আর রিইনফোর্সমেন্ট হচ্ছে এই যে আমার এইটা চলতেছিল, সিস্টেমিক কন্টিনিউয়েশন থেরাপি চলতেছিল, এর মাঝে মাঝে একবার রিইনফোর্সমেন্ট করতে হয়।
হ্যাঁ রেইনফোর্সমেন্ট করতে হয় যেটা হলো ভিনক্রিস্টিন আইবি ওয়ান্স এভরি 4 উইক, অর্থাৎ মাসে একবার ভিনক্রিস্টিন আইবি দেওয়া হয়। আর ওই যখন ভিনক্রিস্টিন দেওয়া হয় তখন প্রেডনিসোলন প্যারালালি দেওয়া হয় ফর 7 days অন এভরি 4 উইক। ওইটা যখন দেওয়া হয়েছিল, ভিনক্রিস্টিন যখন দেওয়া হয় তখন এটা দেওয়া হয়। এটা তো আইবি দিয়ে ছেড়ে দেওয়া হইলো, আর তখন এটা দেওয়া হয় 4 সপ্তাহের জন্য প্রেডনিসোলন। এটার নাম হচ্ছে রেইনফোর্সমেন্ট। আর বাইরে আরো ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে যে যদি কমপ্লিকেশন হয়, টেস্টিসে যদি ইনভলভমেন্ট হয়ে যায় তাহলে টেস্টিকুলার ইরেডিয়েশন লাগবে, ক্রেনিওস্পাইনাল ইরেডিয়েশন লাগতে পারে, সেপ্টিসেমিয়া যদি ডেভেলপ করে সেই সেপ্টিসেমিয়া ট্রিটমেন্ট দিতে হবে। এবং যেসব কেস রিল্যাপস হয়ে যায়, অর্থাৎ কেমোথেরাপি দেওয়ার পর ভালো হয়েছিল আবার হয়ে গেছে, সেই সব ক্ষেত্রে, এবং টি সেল টাইপ যদি হয় সেই ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন লাগে। এগুলো সব কিন্তু এএলএল, আমি কিন্তু মূলত পড়াইছি এএলএল, আশেপাশে দুই একটা জিনিস বলে দিচ্ছি বাকিটা। প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয় কোট্রাইমক্সাজোল থ্রাইস উইকলি, সপ্তাহে 3 দিন। এটা পুরা এই যতদিন পর্যন্ত কেমোথেরাপি চলে ততদিন পর্যন্ত দেওয়া হয়। আর হইলো মেজার্স ফর মেজলস এন্ড চিকেন পক্স, এগুলো মেজলস এবং চিকেন পক্স এর ভ্যাকসিন দিতে হয় যাতে এটা না হয়, হইলে কিন্তু এই পেশেন্ট গুলা, লিউকেমিয়া পেশেন্ট গুলা খুব খারাপ হয়ে যায়। এটা হলো ফলো আপে আসলে আমরা সিবিসি দেখি, মেরো এক্সামিনেশন করতে হয় যদি রিমিশন হয়েছে কিনা এটা দেখার জন্য প্রত্যেকবার না। সিএসএফ এক্সামিনেশন ও সাসপেনশন যদি আমরা করি যে ব্রেন ইনভলভমেন্ট হয়েছে, মেনিঞ্জাস গ্যাস চলে গেছে, তাইলে করব। চেস্ট এক্সরে করা যাইতে পারে। এইখানে হলো এইটা পরীক্ষার সময় ধরে যেটা বলছিলাম যে প্রগনোস্টিক ফ্যাক্টরস, প্রগনোস্টিক ফ্যাক্টরস এর মধ্যে মানে কিছু আমি এখানে দুইটাই একসাথে নিয়ে আসছি একটা চার্টে। হ্যাঁ, যদি বয়স 1 থেকে 9 বছর হয় সেটা হচ্ছে ফেভারেবল কন্ডিশন, আর যদি 1 বছরের নিচে অথবা 10 বছরের উপরে হয় তাহলে কন্ডিশন হচ্ছে লেস ফেভারেবল, অর্থাৎ এই ক্ষেত্রে প্রগনোসিস খারাপ। হোয়াইট সেল কাউন্ট যদি লেস দেন 50,000 পার কিউবিক মিলিমিটার হয়, তাইলে এটার আউটকাম ভালো। আর যদি মোর দেন 50 মিলিমিটার হয়, 50,000 পার কিউবিক মিলিমিটার হয়, তাহলে এটার প্রগনোসিস খারাপ। তারপরে ইমিউনোফেনোটাইপ, ওই যে ওখানে বলছিলাম যদি বি সেল টাইপ হয় তাহলে ফেভারেবল কন্ডিশন, টি সেল টাইপ হইলে খারাপ। হ্যাঁ, সেক্সের ক্ষেত্রে মেয়ে বাচ্চা হইলে প্রগনোসিস ভালো, ছেলে বাচ্চা হইলে প্রগনোসিস খারাপ। এখানে কিছু জেনেটিক ব্যাপার আছে, হাইপার ডিপ্লয়েডি যদি থাকে তাইলে প্রগনোসিস ভালো, মোর দেন 50 ক্রোমোজোমস অর ডিএনএ ইন্ডেক্স 1.16। তো এটা এটা এই 1 এইটা তোমাদের আন্ডার গ্রাজুয়েটে খুব বেশি মনে রাখতে হবে না, তোমরা ওই হাইপার ডিপ্লয়েডিটা মনে রাখবা। আর যদি ট্রাইসোমি 4, 10 অথবা 17 থাকে, হ্যাঁ, সেইগুলোর ক্ষেত্রে তোমার কন্ডিশন ফেভারেবল। আর যদি হাইপার ডিপ্লয়েডি হয় অর্থাৎ মোর দেন 44 ক্রোমোজোমস অথবা ডিএনএ ইন্ডেক্স লেস দেন 0.81 হয়, এএমএল যদি হয়, ওই যে ফিলাডেলফিয়া ক্রোমোজোম যদি থাকে, হ্যাঁ, এইগুলো থাকলে প্রগনোসিস খারাপ। সিএনএস ইনভলভমেন্ট যদি না হয় তাহলে প্রগনোসিস ভালো, ইনভলভমেন্ট যদি হয়ে যায় তাহলে প্রগনোসিস খারাপ। তারপরে হচ্ছে এন্ড অফ ইন্ডাকশনে, এটা একটা এমআরডি, এটা আন্ডার গ্রাজুয়েটে লাগবে না, পোস্ট গ্রাজুয়েটে মনে রাখবা। হ্যাঁ, এটা আমি আর এখানে বেশি বলতেছি না। যদি এমআরডি যদি এই লেস দেন 0.1 হয় তাহলে প্রগনোসিস ভালো, আর মোর দেন 0.1 যদি হয় তাহলে এটা ভালো না। এইখানে আরেকটা প্রগনোসিস আছে, সেটা হলো এই যে এতগুলা যে আমরা করে আসলাম, এইখানে পড়ে আসলাম, এগুলো তো সব তো আমরা করতে পারি না। যেমন ধরো জেনেটিক্যাল যে ইয়েগুলো আছে এগুলো আমরা করতে পারি না, এমআরডি আমরা করতে পারি না। তো এগুলো যদি করতে না পারি তাইলে গণহারে একটা ইয়ে আছে আর কি, সেখানে হচ্ছে যে হোয়েন সাবটাইপিং ক্যানট বি ডান, আনফেভারেবল প্রগনোস্টিক ফিচার্স হচ্ছে এজ লেস দেন 2 ইয়ার্স আর মোর দেন 10 ইয়ার্স, ওখানে কিন্তু 1 ইয়ার ছিল। হ্যাঁ, একই জিনিস। হ্যাঁ, এটা 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 একটু আগের এডিশনের বই, আর ওইটা যেটা দেখতেছো এটা একদম রিসেন্ট এডিশন। হোয়াইট সেল কাউন্ট ওভার 1 লাখ, ওখানে বলছিলাম 50,000 উপর হইলেই খারাপ, এখানে বলছে ওভার 1 লাখ। মেডিসিনাল মাস, সিএনএস ইনভলভমেন্ট, টেস্টিকুলার ইনভলভমেন্ট, ব্লাড সেন্ট মোর দেন 50% এন্ড প্লেটলেট গেট রিডিউসড। এটা হচ্ছে আমাদের এখানে যদি শর্ট লুক কেস নেওয়া হয় সেই ক্ষেত্রে এটাই বলতে হবে। তবে এইখানে তোমরা 1 ইয়ারই বললো, কারণ 1 ইয়ারটা রিসেন্ট। আমার মনে হয় আমরা লিম্ফোমা মোটামুটি লিউকেমিয়া আমরা মোটামুটি শেষ করে ফেলছি। লিম্ফোমা যেহেতু তোমরা রিকোয়েস্ট করছো, আমি লিম্ফোমাতে যাচ্ছি না।
শুধু বলে দেই লিম্ফোমাতে কি পড়তে হবে। লিম্ফোমার দুই ধরনের আছে, একটা নন হজকিন্স লিম্ফোমা, একটা হজকিন্স ডিজিজ, এটা তো তোমরা জানো। হ্যাঁ, নন হজকিন্স লিম্ফোমাটা হলো মোর ডেঞ্জারাস। হজকিন ডিজিজের যে 4টা হিস্টোলজিক টাইপ আছে সেই নামগুলো জানা থাকা লাগবে। ক্লিনিক্যাল ফিচার জানবা। হ্যাঁ, হজকিন ডিজিজে কি হয়, লিম্ফেডিনোপ্যাথি হয়, তাই তো? বিভিন্ন জায়গায় লিম্ফেডিনোপ্যাথি হয়, কিছু বাইরে কিছু ভিতরে। হ্যাঁ, এখানে সার্ভাইকাল, এক্সিলারি, ইনগুইনাল, মেডিসিনাল, প্যারায়োটিক, হ্যাঁ, পোর্টা হেপাটিস এইসব জায়গায়ও হইতে পারে। সিস্টেমিক ম্যানিফেস্টেশন থাকে, নাইট সুয়েন্স, আইনক্সুয়েন্ট ফিভার, ওয়েট লস, লেথার্জি, ইজি ফেটিকুলারিটি, এনোরেক্সিয়া, প্লুরাইটাস। হ্যাঁ, এগুলো ক্লিনিক্যাল ফিচারটা মোটামুটি একটু জানবা, কারণ তোমাদেরকে পরীক্ষার সময় যদি লং কেস ইয়ে দেওয়া হয়, লং কেস তো না তোমাদের, আসলে শর্ট কেস, পোস্ট গ্রাজুয়েশনের লং কেস থাকে, তো যাদের লং কেস হোক আর শর্ট কেস হোক, দিতেও লিম্ফোমা থাকে, যেহেতু জেনারেলাইজ লিম্ফোডেনোপ্যাথি অধিকাংশ পেশেন্টের সাথে থাকে, সুতরাং লিম্ফোমা থেকে আলাদা করতে পারতে হবে কিন্তু। হ্যাঁ, এখানে অনেক কিছু ফিচার লিউকেমিয়ার সাথে মিল আছে, কিছু ফিচার নাই। আমি যেহেতু তোমরা আজকে সময় চাইছো একটু, তোমাদের পরীক্ষা আছে, এই জন্য আমি শেষ করে দিতে যাচ্ছি, এই জন্য এটাতে যাচ্ছি না। স্টেজিং আছে, স্টেজ 1 2 এন আরবর স্টেজিং, হ্যাঁ, 3 4, হ্যাঁ, এইগুলা জানতে হবে। ডায়াগনোসিস কিভাবে করতে হয়, বায়োপসি অফ দা লিম্ফ নোড, এটা হলো কনফার্ম। আর বাকি আরো অন্য কিছু আছে। ট্রিটমেন্ট কেমোথেরাপি, এইখানে ওই রেডিয়েশন আছে, অ্যালন কেমোথেরাপি আছে, হ্যাঁ, চপ এবং মপ ব্যাপার আছে, MOPP, COPP, এগুলো জাস্ট একটু একটু জানলে হবে, মানে ড্রাগগুলোর নাম কি। প্রগনোসিস হলো মোর দেন 90% অ্যাচিভ এন ইনিশিয়াল রিমিশন, প্রলং রিমিশন অর কিউর ডিপেন্ডস আপন দ্য স্টেজ অফ দি ডায়াগনোসিস। স্টেজ 1 এবং স্টেজ 2 ভালো হয়ে যায়, আর 75% অফ স্টেজ 3 ইজ কিউরড বাই ট্রিটমেন্ট উইথ বোথ কেমোথেরাপি এন্ড রেডিওথেরাপি, আর স্টেজ 4 এ চলে গেলে 50% ভালো হয়, বাকিগুলো ভালো হয় না। গেল গিয়া লিম্ফো হজকিন্স লিম্ফোমা। আর নন হজকিন্স লিম্ফোমাটা অনেকটাই লিউকেমিয়ার কাছাকাছি, অনেকটাই লিউকেমিয়ার কাছাকাছি। তোমাদেরকে অ্যাডাল্ট মেডিসিনেও যদি নন হজকিন্স লিম্ফোমা পড়ানো হয়, প্রায় কাছাকাছি হবে, সুতরাং দুইটা মিলিয়ে পড়ে নিবা। ক্লাসিফিকেশন আছে এখানে, লো গ্রেড, ইন্টারমিডিয়েট, হাই গ্রেড, টি সেল, বি সেল, হ্যাঁ, আরো আছে এখানে। যে বার্কিট লিম্ফোমা বলে একটা জিনিস আছে, এটা যারা পোস্ট গ্রাজুয়েশনের আছে তাদের তো পড়াই লাগবে। এখানেও স্টেজিং আছে, ক্লিনিক্যাল ফিচার আছে ওই একই আগের মতোই, শুধু যেহেতু এখানে এই তোমার মেডিসিনাল ইনভলভমেন্ট বেশি হয়, সেই জন্য কাফ, ডিসনিয়া, এয়ারওয়ে অবস্ট্রাকশন, প্লুরাল এফিউশন, সুপিরিয়র ভেনা ক্যাভাল অবস্ট্রাকশন এইসব থাকতে পারে। আরো আছে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, মাস, এসাইটিস, বোন পেইন। আমি আর যাচ্ছি না, আমাদের মূল ডায়াগনোসিস হচ্ছে আমরা বায়োপসি করে করি। এখানেও কিছু কেমোথেরাপির ব্যাপার আছে। এইখানে ওইখানে স্টেজ ছিল এবং প্রগনোসিস একই রকম, 90% অফ স্টেজ 1 and 2, 50% অফ স্টেজ 3 is expected to be cured by chemotherapy. তোমরা লিউকেমিয়াটা ভালো করে পড়বা। প্রথমে একটা স্লাইড দেখাইছি, ওইটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়তে হবে, হ্যাঁ, যে কমন চাইল্ডহুড ক্যান্সার। এরপরে হলো লিউকেমিয়াটা ভালো করে পড়বা, লিউকেমিয়ার মধ্যে আবার ALLটা ভালো করে পড়বা, আর সাথে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, যাতে লিম্ফোমা আসলে সেটাকে ইয়ে করতে পারো, লিম্ফোমা না বলতে পারো, এটার জন্য লিম্ফোমা যতটুকু জানা দরকার ততটুকু পড়বা। আমার মনে হয় তোমাদের আর খুব বেশি সময় নাই, তোমাদের একটু আগে চাপ ছিল, তো আমি শেষ করে দিচ্ছি। তোমাদের যদি জিজ্ঞেস করার থাকে, আজকে আর জিজ্ঞেস করার দরকার নাই, তোমরা আগামী দিন, আগামী সপ্তাহে আমার আর একটা ক্লাস আছে, তারপর শেষ হয়ে যাবে ক্লাস, আমার ক্লাস, তো ওই দিন তোমরা জিজ্ঞেস করে নিও। হ্যাঁ, তবে এটা অবশ্যই অবশ্যই পড়বা, লিউকেমিয়া না পড়ে কেউ পরীক্ষা দিতে আসবে না। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।